আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টারে আছে। তোমরা নিশ্চয়ই জানো যে থার্ড সেমিস্টার তোমাদের ফার্স্ট সেমিস্টারের মতো অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তো আমি আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রচুর এমসিকিউ কোশ্চেন আসবে। তবে আজকের ভিডিওটা যে শুধুমাত্র 12 বা থার্ড সেমিস্টারের জন্য কাজে লাগবে এরকম নয়, এইটা তোমরা ক্লাস 10এও পড়ে এসেছো, ফলে বর্তমানে যে ক্লাস 10-এর সিলেবাস তাদের যেরকম কাজে লাগবে প্রচুর জিকের কোশ্চেনও আছে। আমি প্রত্যেকটা জিনিস পরপর আলোচনা করব, সঙ্গে সঙ্গে যেগুলো শর্ট কোশ্চেন বা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বলে যাব। দেখো, আমাদের যে থার্ড সেমিস্টারের সিলেবাস সেখানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, তারই একটা পার্ট হচ্ছে ভারতের কৃষি বা এগ্রিকালচার অফ ইন্ডিয়া। তো এগ্রিকালচার অফ ইন্ডিয়া পড়তে গিয়ে আমরা প্রথম যে ক্লাসটা করেছি সেটা হচ্ছে ভারতের কৃষিতে পরিবেশের প্রভাব। তোমরা আমার চ্যানেলে গেলে পুরানো ভিডিওগুলো সমস্তই দেখতে পাবে। থার্ড সেমিস্টারের একদম একটাই প্লেলিস্টে বানানো আছে সমস্ত ভিডিও একসাথে। তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করে আসবে। সেখানে থার্ড সেমিস্টারের সমস্ত চ্যাপ্টারের শুধু আলোচনা নয়, তার সাথে প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ, সেটাও একটা আলাদা যে প্লেলিস্ট সেখানে লেখা আছে থার্ড সেমিস্টার এমসিকিউ বলে। তাই পুরানো ভিডিওগুলো দেখার জন্য এবং আমি আগামীতে যে ভিডিওগুলো দেবো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে রাখবেন। তো যেটা বলছিলাম, ভারতের কৃষি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আজকের আলোচ্য বিষয়বস্তু। আমরা ভারতের কৃষি ব্যবস্থা পড়তে গেলে প্রথমেই ভারতের যে অবস্থা অর্থাৎ কৃষি জমি এবং জনসংখ্যা, এই দুটোর অনুপাত প্রথমেই জানা দরকার। ভারতের কৃষি জমির তুলনায় জনসংখ্যার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি এবং বর্তমানে ভারত বিশ্বে জনসংখ্যায় প্রথম স্থান অধিকার করে। এমনকি চীনকেও পিছনে ফেলে ভারত বর্তমানে জনসংখ্যায় পৃথিবীতে প্রথম। এবং ভারতে মাথাপিছু জমির পরিমাণ, এই জনসংখ্যা কম এবং চীনের আয়তনের দিক থেকে যদি দেখি তাহলে চীনের তুলনায় ভারতের আয়তন অনেক কম, ফলে জনঘনত্ব যেমন বেশি, মাথাপিছু জমির পরিমাণ কম। এই মাথাপিছু জমির পরিমাণ কম হওয়ার জন্য একটা জমি থেকে প্রচুর পরিমাণে ফসল নানান উপায়ে সে অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার করে বা শ্রমশক্তি ব্যবহার করে প্রচুর ফসল উৎপাদন করা হয়। এটাকে বলে নিবিড় প্রথায় চাষ। আমি বৈশিষ্ট্যগুলো আসবো, তাও একটুখানি জানিয়ে রাখার জন্য কথাগুলো বলি। এবং ভারতের কৃষি ব্যবস্থায় যে উৎপন্ন ফসল সেটা বেশিরভাগটাই হয় খাদ্য ফসল, এবং খাদ্য ফসলের মধ্যে প্রধান ফসল ধান, পরবর্তী ফসল হচ্ছে গম। এই যে বললাম খাওয়ার প্রয়োজনেই ব্যবহৃত হয়, তাই জন্য ভারতের কৃষি ব্যবস্থা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তোমরা নোটসটা দেখতেই পাচ্ছ। অনেকে আমাকে এটাও বলো যে ম্যাডাম নোটসটা যদি আপনি ডিসক্রিপশনে দিয়ে দেন পিডিএফ আকারে। আমি নোটসটা কিছুটা কপি করে দিই, কারণ ডেসক্রিপশনে দেখো এতটা লেখা তো কুলাবে না। তো কিভাবে পিডিএফ দেওয়া যায় সেটা আমার জানা নেই। যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি পিডিএফটা দিয়ে দেবো। আমার উদ্দেশ্য একটাই, তোমাদের কাছে আমার ক্লাস এবং নোটসগুলো পৌঁছে দেওয়া। সঙ্গে বিভিন্ন রকমের যখন যেরকম পরীক্ষা থাকে সেরকম সাজেশনের যে কোশ্চেন, সেই কোশ্চেন অনুযায়ী আলোচনা। যাই হোক, শুরু করছি মূল আলোচনা। ভারতের কৃষি ব্যবস্থার যে প্রধান বৈশিষ্ট্য, তাতে আমি যেটা প্রথমেই বলে এলাম জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এই একের দাগের পয়েন্টটা নিয়ে আলোচনা করব, জীবিকা সত্তাভিত্তিক কৃষি। কোনো দেশে মোট জমির তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি হলে কৃষি ব্যবস্থায় উৎপন্ন ফসলের অধিকাংশই কি হয়, জীবন ধারণের কাজে ব্যয় হয়। ফসল উদ্বৃত্ত হয় না বলে বাণিজ্যিক উদ্দেশ্য সাধন তেমন গুরুত্ব পায় না। যে বাণিজ্যের জন্য বা বাইরে বা বিদেশে বা আমি বিক্রি করব বা রপ্তানি করব, সেটা কিন্তু হয় না। এরূপ কৃষি ব্যবস্থাকে কি বলে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ভারতে মোট জনসংখ্যার তুলনায় মাথাপিছু জমির পরিমাণ কম হয়, ভারতে জীবিকা সত্তাভিত্তিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্ট, জনসংখ্যার চাপ এবং নিবিড় কৃষি। নিবিড় কৃষি হলো এমন এক ধরনের কৃষি পদ্ধতি যেখানে কৃষি জমির প্রতি ইউনিটে ফসল উৎপাদন বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে শ্রম, সার, কীটনাশক, প্রযুক্তি ইত্যাদি ব্যবহার করা হয়। দিয়ে কি হয়, কম পরিমাণ জমি থেকে অধিক পরিমাণ ফসল উৎপাদন করা হয়। ভারতের যেহেতু জনসংখ্যা প্রায় 146 কোটি, 146 কোটিও বর্তমানে এই 2025 সালের মে মাসে এসে দাঁড়িয়ে 146 কোটিও ক্রস করে গেছে। জনসংখ্যার চাপ যেহেতু অনেক বেশি, কৃষি জমির তুলনায় জনসংখ্যা বেশি হয়, ভারতের নিবিড় প্রথায়
সারা বছর ধরে কিন্তু কৃষিকাজ করা হয়ে থাকে বা ফসল উৎপাদন হয়ে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে 3 দাগে পশু শক্তির প্রাধান্য। ভারতে কিন্তু যন্ত্রপাতির ব্যবহার বর্তমানে প্রচলিত হচ্ছে। যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টার বর্তমানে প্রচলিত আছে, কিন্তু আমরা যদি মাত্র 2 দশক পিছনেও যাই, এবং এখনো কিছু কিছু জায়গায় কিন্তু পশু শক্তির প্রাধান্য রয়েছে। যেমন নাঙল করতে বা যেটা বলি মই দিয়ে সমান করতে আমরা দেখি যে গরুতে টানছে, মোষে টানছে। তো এই যে পশু শক্তির প্রাধান্য, এটা কিন্তু উন্নত দেশগুলোতে নেই। সেখানে যেহেতু সমবায় প্রথায় চাষ হয়, বড় বড় জমির জোতগুলো আমাদের কি হয়, বংশ পরম্পরায় ভাগ হতে হতে টুকরো টুকরো ছোট ছোট আল দিয়ে বিভক্ত করা হয়ে গেছে। ফলে ওখানে বড় যন্ত্রপাতি চালনা করাও মুশকিল। ফলে ভারতের কৃষি ব্যবস্থায় পশু শক্তির প্রাধান্য দেখা যায়। এই আধুনিক যে উন্নত যন্ত্রপাতি, ট্রাক্টর, হারভেস্টার, স্প্রেয়ার, পাম্প সেট, ইভেন এই জল সেচের জন্য এখন আমরা দেখি ডিপ টিউবওয়েল, বিভিন্ন ধরনের যে নলকূপ, এখন মানে ভূগর্ভস্থ জল বা ভৌম জল তুলে সারা বছর কৃষিকাজ করা হচ্ছে। 2-3 দশক আগেও আমরা দেখেছি নৌকা, মানে ডোঙার মতো করে, যেগুলোকে নৌকা ডোঙা বলে, ওগুলোর সাথে ওগুলো দিয়ে জল সেচ করা হতো। যাই হোক, বর্তমানে কিছুটা হলেও যন্ত্রপাতির প্রচলন বাড়ছে, কিন্তু ভারতের কৃষি ব্যবস্থা মূলত পশু শক্তির প্রাধান্য, গরু, মহিষ, ভেড়া এগুলো ব্যবহার করা হতো। এই যে লেখা আছে, তবে বর্তমানে ভারতের কৃষি ব্যবস্থায় কিন্তু আধুনিকীকরণ ঘটছে এবং যন্ত্রপাতির ব্যবহার বেশি করে করা হচ্ছে। পরের পয়েন্ট, মৌসুমী বায়ুর উপর নির্ভরতা। আমরা এটা খুব ভালো করেই জানি যে ভারতের কৃষি ব্যবস্থা সম্পূর্ণরূপে মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। ভারত মৌসুমী জলবায়ুর দেশ। মৌসুমী বায়ু ঋতুভিত্তিক। এখানে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এবং বৃষ্টিপাত ঘটায়। এবং এই যে বৃষ্টিপাত ঘটায়, এই বৃষ্টিপাত ঘটানোটা এবং ঘটানোর যে পরিমাণ এবং অঞ্চল বিশেষেও কিন্তু তারতম্য দেখা যায়। অর্থাৎ আমরা বলছি শুধুমাত্র যেটা গ্রীষ্মকালে পরবর্তী সময় বর্ষাকাল, সেই সময়টা বৃষ্টিপাত হয়, বাকি সময় কিন্তু বৃষ্টিপাত হয় না। এই যে এই সময়টাতে বৃষ্টিপাত হয় সেটাও কিন্তু অনিশ্চিত। কখনো মৌসুমী বায়ু আগে চলে আসছে, কৃষকরা সেরকম ভাবে প্রস্তুত নয়। তো কখনো আবার জমি প্রস্তুত করে বসে আসছে, মৌসুমী বায়ু দেরিতে ঢুকছে। কখনো আবার তাড়াতাড়ি ফিরে চলে যাচ্ছে, ফলে কৃষিকাজের শেষের দিকটাতে ব্যাঘাত ঘটছে। যেটা মূলত মানে বৃষ্টির জলের উপর নির্ভরশীল কৃষি। আমাদের এখানে যেটা খারিফ শস্য বা যেটা বর্ষাকালে ধান চাষ করা হয়, সেই কৃষিটা তো সম্পূর্ণরূপে মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। এবং এই বৃষ্টিপাতের জলই ধরে রেখে শীতকালে রবি শস্যের চাষ করা হয়। বর্তমানে আমি আগেই বললাম যে প্রচুর নলকূপের ব্যবহার হচ্ছে এবং সাবমার্সিবল, ডিপ টিউবওয়েল এগুলো দিয়ে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে, যাতে যেই সময় মৌসুমী বৃষ্টিপাত যোগান দিচ্ছে না ঠিকঠাক, সেই সময় চাষাবাদ করা হয়। কিন্তু একটা কথা একদম বলতেই হয় যে টোটাল কৃষি ব্যবস্থাটা হচ্ছে মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মৌসুমী বায়ু একটি মৌসুমী বায়ু, অর্থাৎ ঋতুভিত্তিক বায়ু। এর প্রভাবে গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল শুষ্ক হয়। মৌসুমী বায়ু কোনো বছর সাগর থেকে বেশি পরিমাণ, আবার কোনো বছর কম পরিমাণ জলীয় বাষ্প নিয়ে আসে। এই যে খামখেয়ালিপনা, কোনো বছর অতিবৃষ্টি ঘটালো, তার ফলে বন্যা হয়, বন্যার ফলেও প্রচুর ফসল নষ্ট হয়ে যায়। আবার কোনো বছর খরাতে ফসল শুকিয়ে মারা যায়। তো মৌসুমী বায়ুর উপর সম্পূর্ণভাবে ভারতের কৃষি ব্যবস্থা নির্ভরশীল। জলসেচের ব্যবহার, একই কথাগুলো বলে বলে এলাম যে যেই সময়টাতে বৃষ্টিপাতের জল পাওয়া যাচ্ছে না, যখন প্রচুর বৃষ্টিপাত হয়, বেশ কিছু ড্যাম তৈরি করে, বাঁধ তৈরি করে জল ধরে রাখা হয়। ওই যে সময় জল পাওয়া যাচ্ছে না বা বৃষ্টি হচ্ছে না, সেই সময়, এটা হচ্ছে 5 পয়েন্ট, সেই সময় চাষাবাদ করা হয়। ভারতের মোট জমি শুনলে অবাক হয়ে যাবে, 46% জমি জলসেচের আওতাভুক্ত। 46 মানে 50%-এর কাছাকাছি। তার মানে মোট যে কৃষি জমি, তার প্রায় অর্ধেক অংশ জলসেচের উপর নির্ভরশীল। তোমরা নোটসটা দেখতে পাচ্ছ, সেখানে সমস্ত লেখাগুলো, আমার রিডিং পড়ার কিছু নেই, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং পড়তে থাকবে। আমি যে কথাগুলো বলছি এগুলোই এখানে লেখা আছে এবং অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা আছে, যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধে না হয়। আচ্ছা, আমি এখানে একটা কথা বলছিলাম যে আমি যখন পড়াবো তার মধ্যে এমসিকিউ গুলো বলে বলে যাবো। ধরো আমি যখন জীবিকা সত্তাভিত্তিক কৃষি বললাম, তার মধ্যে জীবিকা সত্তাভিত্তিক কৃষি আসলে কি,
এটা হয়তো থাকতে পারে যে জীবন ধারণের জন্যই যে কৃষিকাজ করা হয় তাকে বলা হয় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, বাণিজ্য কৃষি, মিশ্র কৃষি, বাগিচা কৃষি। তোমরা সেখানে উত্তরটা করে ফেলতে পারবে যে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। আবার এরকম কোশ্চেন থাকতে পারে যে কৃষিকাজ শুধুমাত্র বাণিজ্যের জন্য, অর্থাৎ যে উৎপাদিত ফসল কম কাজে লাগছে, বেশিরভাগটাই কাজে তো যেখানে যে দেশ চাষ করুক না কেন তাদের নিজেদের খাওয়ার প্রয়োজনে খাদ্য রাখবে, কিন্তু ম্যাক্সিমামটা যদি বিক্রির উদ্দেশ্যেই হয় বা রপ্তানির উদ্দেশ্যে হয় তখন তাকে বাণিজ্যিক কৃষি বলে। তাহলে এই দুটো জিনিস জানলে। নিবিড় কৃষি কাকে বলে? যখন কম পরিমাণ জমিতে প্রচুর শ্রম, যন্ত্রপাতি, সার, কীটনাশক প্রযুক্তির ব্যবহার করে কম জমি থেকে অল্প সময়ে প্রচুর ফসল তুলে নিয়ে আসা হবে তাকে বলে নিবিড় কৃষি। নিবিড় কৃষি প্রধানত কোথায় কোথায় দেখা যায়? দক্ষিণ পূর্ব এশিয়ায়, যেখানে জমির তুলনায় জনসংখ্যার পরিমাণ অনেক বেশি, আমাদের ভারত, বাংলাদেশ, চীন। তাহলে কোথায় কোথায় দেখা যায় এটাও একটা কোশ্চেন হতে পারে। এখানে ভারতের মোট যে কৃষি জমি বা যেটা আমাদের কৃষিজ ফসল চাষ হয় তার কত শতাংশ জলসেচের আওতাভুক্ত? 46%। এবং ভারতের, তোমরা আমার যে চ্যানেলে ওখানে গেলে তোমরা ভারতের যে জলসেচ ব্যবস্থা সেই যে ক্লাসটা আছে সেখানে উত্তর ভারতে কূপ নলকূপের প্রাধান্য, খালের সাহায্যে জলসেচ কোথায় বেশি হয়, জলাশয়ের সাহায্যে জলসেচ কোথায় বেশি হয়, এই সমস্তগুলো একদম কারণ সহ আমার ভিডিওতেই তোমরা পাবে। আমি এর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিংক দিয়ে রাখবো যাতে তোমরা ওই ভিডিওটাও দেখে নিতে পারো। পরের পয়েন্ট, ক্ষুদ্রাকৃতি কৃষি জমি। আর বলার কিছু নেই, বংশ পরম্পরায় ভাগ হতে হতে জমিগুলো ছোট হয়েছে, জমিগুলোকে আল দিয়ে বিভক্ত করা হয়েছে। এই ক্ষুদ্রাকৃতি হওয়ার জন্য যন্ত্রপাতি যে চালানো হবে, ধরো একটা নাঙল 2-3টে ফলা আর 100টা ফলা একসঙ্গে চালালে, যেখানে 100টা ফলা চলবে সেখানে অনেক তাড়াতাড়ি জমিটা কর্ষণ করা সম্ভব হবে। এক কথায় বড় বড় যন্ত্রপাতি ব্যবহারের জন্য যদি জমি উন্মুক্ত হয়, বড় হয়, সেখানে সুবিধা। যদি ছোট ছোট জমি হয় সেখানে তো যন্ত্রপাতি ঘুরতেই পারবে না। তো এখানে যেহেতু সমবায় প্রথায় চাষের প্রচলন সেভাবে নেই এবং জমি ছোট হয়, বৃহৎ যন্ত্রপাতি ব্যবহার করা যায় না, শ্রম শক্তি ও পশু শক্তির উপর নির্ভর করতে হয়, ফলে কৃষিকাজের গতি কিন্তু অত্যন্ত ধীর হয়, যেটা উৎপাদনকে কমিয়ে দেয়। ফলে হেক্টর প্রতি ফসল উৎপাদন কমে যায়। কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। এই যে বললাম নিবিড় প্রথায় চাষ, নিবিড় প্রথায় চাষ করতে গিয়ে এখানকার কৃষকরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রশিক্ষিত নয়। উন্নত দেশগুলোকে কিন্তু এগ্রিকালচার একটা সমৃদ্ধ একটা এডুকেশনের পার্ট। কৃষি শিক্ষা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পরিবেশের উপর তার প্রতিকূল প্রভাব অনেক কিছু পড়তে পারে। এই যে আমরা বললাম ভারতের কৃষি ব্যবস্থায় অনিয়ন্ত্রিত রাসায়নিক সার, কীটনাশক এগুলোর ব্যবহার, এর ফলে কি হচ্ছে না, আমাদের ছোটবেলায় আমরা যেগুলো দেখেছি জমিতেই মাছ, ছোট ছোট মাছ পাওয়া যেত বা শামুক, ঝিনুক, গুগলি ইত্যাদি পাওয়া যেত, সেগুলো কিন্তু বর্তমানে প্রায় নেই। তার মানে ওই যে বাস্তুতন্ত্র, ওই বাস্তুতন্ত্রটা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিসের জন্য? এই অনিয়ন্ত্রিত কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহারের জন্য। ভারতের অধিকাংশ কৃষকই কৃষিকাজ সম্পর্কে প্রশিক্ষিত নয়, ফলে ফসল উৎপাদনের সময় কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং জৈব সারের স্বল্প ব্যবহার। আমরা আমাদের ছোটবেলায় দেখেছি গোবর সার বা আলু গাছের পাতাকে এক জায়গায় জমা করে পচিয়ে রেখে, ধান গাছের গোড়াগুলোকে এক জায়গায় পচিয়ে রেখে অনেকদিন পরে সেটা পুরো পচে গিয়ে কালো হয়ে সারে পরিণত হলে তখন জমিতে ব্যবহার করা হতো। এখন কি হয়, এই যে জৈব উপায়ে সার তৈরি করব, এই ব্যাপারটাই চলে গেছে। বেশি করে রাসায়নিক সার কিনে এনে জমিতে দিয়ে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি জমিকে উর্বর করা এবং অধিক ফসল উৎপাদনের জন্য, যার ফলে কি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। খাদ্যশস্যের প্রাধান্য। আমি প্রথমে ইন্ট্রোডাকশনে বলতে গিয়ে বলেছি ভারতে মূলত ভারত যেহেতু বিপুল জনসংখ্যার দেশ, এইখানের যে উৎপন্ন ফসল সেটা কিন্তু খাদ্যের সংকুলন বা খাদ্যের যে চাহিদা সেটা পূরণ করতেই ব্যয় হয়ে যায়। ফলে এখানে মূলত খাদ্য ফসল এবং ধান এবং গমের চাষটাই দেখা যায়। পশু খাদ্যের চাষ বা যেটা মিশ্র কৃষি, যে একসাথে কৃষিজ ফসল যেমন উৎপন্ন হচ্ছে সেরকম পশুপালন হবে, পশুপালনের জন্য পশু খাদ্যের চাষ হবে, সেটা কিন্তু হয় না, মূলত খাদ্যশস্যই চাষ হয়। ভারতে উৎপন্ন বিভিন্ন কৃষিজ দ্রব্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন প্রকার খাদ্য ফসল। ভারতে পশু খাদ্যের প্রয়োজনে তেমন ভাবে কোনো শস্য চাষ করা হয় না। এই কারণে ভারতের মিশ্র কৃষি ব্যবস্থায় যেমন ফসল চাষ তার সাথে পশুপালন এটা কিন্তু দেখা যায় না। বহু শস্যের উৎপাদন, বহু শস্য উৎপাদিত হয় কিন্তু
ধান, গম, এছাড়াও আলু হয়, পাট হয়, চা হয়, কফি হয়, কার্পাস হয়। তাহলে বহু শস্য বলতে খাদ্যশস্য বাদ দিয়েও বাগিচা শস্যের কথা বললাম, বা তন্তুজ ফসল, পাটের কথা বলছি, কার্পাসের কথা বলছি। বহু ফসলের চাষ হয়, কিন্তু মূল ফসল দুটোই, সেটা হচ্ছে ধান এবং গম। দেখো এখানে ইক্ষু, তামাক, পাট, চা, কফি, রাবার, জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা, ডাল, বিভিন্ন তৈলবীজ প্রভৃতি বহু প্রকার ফসলের চাষ হয়। এছাড়া কৃষি জমিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রাধান্য, ভারতের কয়েকটি রাজ্যে দুর্বল ভূমি সংস্কার ব্যবস্থা, কৃষি জমির স্বল্প উৎপাদন ক্ষমতা, এইগুলো হচ্ছে ভারতীয় কৃষির অন্যতম বৈশিষ্ট্য। দেখো আমি শেষের দিকে যে পয়েন্টগুলো বললাম, অর্থাৎ কীটনাশক এবং রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার, খাদ্যশস্যের প্রাধান্য, পশু খাদ্যের অভাব, বহু শস্য উৎপাদন, এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আলোচনা করে দিয়েছি। এরপরে যেটা আলোচ্য বিষয়বস্তু, সেটা হচ্ছে ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্ব, ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি। তাহলে আমি এবারে ভারতীয় অর্থনীতিতে কৃষির যে গুরুত্ব, সেই পয়েন্টগুলোতে আসি। ভারতীয় অর্থনীতিতে কৃষির যে গুরুত্ব, প্রথম গুরুত্ব খাদ্যের যোগান ও খাদ্য সমস্যার সমাধান। বেঁচে থাকার প্রধান উপাদান হলো খাদ্য, আর এই খাদ্যশস্য আসে কৃষি থেকে। কৃষির মাধ্যমে ধান, গম, যব, বিভিন্ন প্রকার দানাশস্য, শাকসবজি, ফলমূল, চা, কফি, এমনকি মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদন করা হয়। জনসংখ্যার দিক থেকে ভারত বর্তমানে পৃথিবীতে প্রথম। প্রায় 146 কোটি মানুষ বসবাস করে, 146 কোটিও ক্রস করে গেছে। এই বিপুল জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে সম্পূর্ণরূপে নির্ভর করতে হয় কৃষির উপর। তাহলে এই খাদ্য যদি আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হতো, তাহলে সেটা আমাদের দেশের অর্থনীতির উপর একটা বিরাট চাপ তৈরি হতো। তাহলে এই খাদ্যের যোগান এবং খাদ্য সমস্যার সমাধান করছে কিন্তু আমাদের ভারতীয় কৃষি, ফলে এটা একটা অর্থনৈতিক গুরুত্ব। 2 হচ্ছে কর্মসংস্থান। ভারত কৃষি প্রধান দেশ। ভারতীয় অর্থনৈতিক সমীক্ষা 2020-21 অনুসারে ভারতের প্রায় 65 থেকে 70% মানুষ কৃষির উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। তাহলে এই 65 থেকে 70% মানুষ কৃষির উপর যদি প্রত্যক্ষভাবে নির্ভর করো, পরোক্ষভাবে নির্ভর করো, তার মানে তাদের কর্মসংস্থান হচ্ছে। সমগ্র বিশ্বে যখন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, তখন কর্মসংস্থান সৃষ্টিতে কৃষির উপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে সবচেয়ে বেশি। সমগ্র বিশ্ব জুড়েই কিন্তু বেকারত্বের সমস্যা একটা বিরাট রকম সমস্যা। তখন কি হচ্ছে, মানুষের কৃষির উপর নির্ভরতা বাড়ছে, এবং বর্তমানে বহু ফসলি কৃষি ব্যবস্থা প্রচলিত হওয়ার ফলে সারা বছর ধরে কিন্তু কৃষিতে কাজের সুযোগ রয়েছে। 3 হচ্ছে জাতীয় আয়ের উৎস। ফসল উৎপাদনের অনুকূল পরিবেশ বর্তমান থাকলে যে কোনো দেশেরই জাতীয় আয়ের একটি বড় অংশ আসে কৃষি থেকে। ভারতের জাতীয় আয়ের, যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাকশন বা জিডিপি, তার অন্যতম প্রধান উৎস হলো কৃষি। ভারতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 14% থেকে 20%। ভারতীয় অর্থনৈতিক সমীক্ষা 2020-21 অনুযায়ী ভারতের মোট জিডিপির 20.2% হলো কৃষির অবদান। এই যে জিডিপির 20% কৃষি থেকে আসে, কারণ কৃষিজ বিভিন্ন ফসল বা কৃষিজ অন্যান্য শস্য, সেটা বাগিচা শস্যই হোক বা তন্তু ফসলই হোক, এগুলো কিন্তু শিল্প কাজেও ব্যবহৃত হয়, ফলে কিন্তু জিডিপির উপর একটা অবদান রয়েছে। যেটা বলছিলাম, শিল্পের কাঁচামাল, এই যে শিল্প মানে কৃষিজাত দ্রব্য শিল্পে ব্যবহার করা হয়, যাই হোক চাষ হয়, তার উপর চিনি শিল্প, গমের উপর ভিত্তি করে ময়দা শিল্প, পাউরুটি শিল্প বা বিভিন্ন বেকারি শিল্প, পাট থেকে পাট যে বয়ন শিল্প, রেশম থেকে রেশম বয়ন শিল্প, এছাড়া আছে ভোজ্য তেল, বিভিন্ন যে তৈলবীজ সেটা থেকে ভোজ্য তেল তৈরি হয়। এছাড়া খাদ্য প্রক্রিয়াকরণ, কাঠ, কাগজ, রাবার ইত্যাদি শিল্পের কাঁচামাল কৃষি থেকেই পাওয়া যায়। কৃষিজ কাঁচামালের যোগানের উপর এই শিল্পগুলির উন্নতি এবং ক্রমবিকাশ নির্ভর করে। পশু খাদ্যের যোগান, আলাদা করে আমি বললাম কি যে পশু খাদ্যের কিন্তু চাষাবাদ হয় না, বা উন্নত দেশগুলোতে যেমন পশু খাদ্যের জন্য বা যে শুধুমাত্র পশু খাদ্য চাষ করা হবে, সেখানে কিন্তু আমাদের মতো এই যে ভারত নদীমাতৃক দেশ, এই নদীর দ্বারা গঠিত উর্বর সমতল ভূমি নেই, এটার কারণেও কিন্তু জোয়ার বাজরার আগের দিকেও অনেক দেশ ঝোঁকে। তাতে কি হয়,
না পশুপালন তথা পশু খাদ্যের যোগান দেওয়া সম্ভব হয়। আমাদের কিন্তু পশু খাদ্যের সেভাবে পশুপালনের জন্য পশু খাদ্য চাষ না হলে আমাদের যেটা পাঞ্জাবের পশ্চিম অংশ বা রাজস্থানের পূর্ব দিকটা, যেখানে রাজস্থানের যে অংশতে কৃষিকাজ করা সম্ভব, সেখানে এই রকম বিভিন্ন রকমের মিলেট বা দানা শস্য জাতীয় শস্যের চাষ হয় এবং জোয়ার বাজরা রাগি এগুলো থেকে পশু খাদ্য বা এই গমের যে ছাঁট অংশ, জোয়ার বাজরা রাগির যে ছাঁট অংশ, ফেলে দেওয়া অংশ, এগুলো কিন্তু ফেলে দেওয়া অংশ মানে যেগুলো ভেঙে যাচ্ছে বা কোনে টুকরো টুকরো অংশ, সেগুলো পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পশু খাদ্যের যোগান। ফল চাষে অগ্রগতি। পৃথিবীর মোট উৎপাদিত ফলের প্রায় 12% উৎপন্ন করে ভারত। ভারতের মোট ফল চাষের জমির 40% অংশে আম চাষ করা হয়। ভাবতে পারছো, 40% অংশে আম চাষ করা হয়। পৃথিবীর মোট উৎপাদিত আমের 55% আসে ভারত থেকে। গোটা পৃথিবীর যত আম উৎপাদিত হয় তার মধ্যে 55% এর যোগান দেয় ভারত। বর্তমানে ভারত আম, কলা, সবেদা, আঙ্গুর, পাতিলেবু উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। বিশ্বে প্রথম স্থান অধিকার করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কোন কোন ফল উৎপাদনে? আম, কলা, সবেদা, আঙ্গুর, পাতিলেবু। অপরিহার্য দ্রব্যের যোগান। ধান, গম এমনকি বিভিন্ন দানা শস্য ছাড়াও মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য যেমন শাকসবজি, ফল, মাছ, মাংস, ডিম, দুধ। এই যে বলছিলাম যে শুধুমাত্র কৃষি মানে কিন্তু যে জমি থেকে ফসল উৎপাদন নয়। কৃষি এগ্রিকালচারের সংজ্ঞাতেই বলেছি কৃষিজ এবং প্রাণীজ দ্রব্য। পানীয় দ্রব্য, চা, কফি, বস্ত্র নির্মাণ সামগ্রী, কার্পাস, রেশম, পাট, শন, বাড়িঘর নির্মাণের উপকরণ, বাঁশ, খড়, পাট প্রভৃতি সমস্ত কিছুই আসে কৃষি থেকে। তাহলে অপরিহার্য দ্রব্য, অপরিহার্য দ্রব্য মানে এগুলো লাগেই, এগুলো ছাড়া চলবে না। অপরিহার্য দ্রব্যের যোগান। বিদেশি মুদ্রা আয়ের উৎস। যখনই এই যে উৎপাদনে প্রথম বলছি নিজেদের চাহিদা পূরণ করে যখনই বাইরে বা অন্য দেশে রপ্তানি করা হবে তখন কিন্তু সেটা থেকে বৈদেশিক মুদ্রা আসবে। বিদেশি মুদ্রা আয়। ভারত চাল, মশলা, মাছ ও মাছজাত সামগ্রী, চা, কফি, চিনি, মাংস, মাংসজাত সামগ্রী, কাঁচা তুলো, ফল, সবজি, ডাল প্রভৃতি কৃষিজাত সামগ্রী রপ্তানি করে বিদেশি মুদ্রা আয় করে। দেখছো কত কিছু জিনিস বিদেশে রপ্তানি করে, চাল রপ্তানি করে। তাহলে আমরা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলছি, কিন্তু কিছুটা অংশ হলেও বাইরে পাঠানোর মতো উৎপাদন হচ্ছে বা ভারত সেভাবে এগিয়ে যাচ্ছে। মশলা, মাছ ও মাছজাত সামগ্রী, চা, কফি, চিনি, মাংস, মাংসজাত সামগ্রী, কাঁচা তুলো, ফল, সবজি, ডাল অনেকগুলো জিনিস কিন্তু বিদেশে রপ্তানি করে এবং তাতে কি হয় আয়ের প্রায় 25% আসে। ভারতের মোট রপ্তানি আয়ের প্রায় 25% আসে বস্ত্র বয়ন শিল্পজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে। এখানে আমরা একটু পার্সেন্টেজটা দেখে নেব। ভারতের মোট রপ্তানি আয় প্রায় 25% আসে বস্ত্র বয়ন শিল্পজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে, 15% আসে চা রপ্তানির মাধ্যমে, 10% আসে পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে। তাহলে এখানে বিদেশি মুদ্রা আয় হলো 9 পয়েন্ট। ব্যবসা বাণিজ্যের প্রসার। ভারতে উৎপন্ন খাদ্যশস্যের বেশিরভাগ অংশই দেশের অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয়। তবে বেশ কিছু কৃষিজাত দ্রব্য যেমন পাট, চা, চিনি, ভুট্টা, তুলা, মশলা, ক্যাস্টর অয়েল, কফি, কাজু, তাজা শাকসবজি, আখ, তৈলবীজ ইত্যাদি কৃষিজ দ্রব্য বিদেশে রপ্তানি করা হয়। কৃষিজ দ্রব্য রপ্তানি দ্বারা যে আয় হয় তার মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়। আমি আবারও বলছি, একটু দেখে নাও যে কত কিছু জিনিস ভারত কিন্তু বিদেশে রপ্তানি করে। পরিবহন ব্যবস্থার প্রসার। অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থার প্রসারে সাহায্য করে কৃষি। এই যে অভ্যন্তরীণ এক রাজ্য থেকে অন্য রাজ্যে যে কোনো খাদ্যশস্যই বলো বা উৎপাদিত ফসল বা প্রাণীজ যে সমস্ত দ্রব্যের কথাই বললাম, সেগুলো কি হয় না এক রাজ্য থেকে অন্য রাজ্য, ফলে পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়ে পড়ে। যে ভালো পরিবহন ব্যবস্থা হলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে, এটাকে বলে অভ্যন্তরীণ পরিবহন। এছাড়া যখন বিদেশেও দ্রব্য রপ্তানি করা হচ্ছে সেখানেও পরিবহন ব্যবস্থাটা উন্নত না থাকলে কিন্তু অসুবিধা আছে, ফলে পরোক্ষভাবে পরিবহন ব্যবস্থার প্রসার ঘটছে।
কৃষিজ সামগ্রীর ক্রয় বিক্রয় এবং খাদ্যশস্য ও কৃষি নির্ভর শিল্পের কাঁচামাল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা কে নেয়? রেলপথ এবং সড়কপথ। কৃষিকে কেন্দ্র করে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী গড়ে উঠেছে যারা বিভিন্ন কৃষিজ দ্রব্যকে বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহার করে। ভারতীয় অধিবাসীদের জীবিকা অর্জনের সবচেয়ে সহজতম মাধ্যম হচ্ছে কৃষিকাজ। আচ্ছা, এখানে ভারতীয় অর্থনীতিতে যে গুরুত্বের কথাগুলো আমরা জানলাম, এখানে কিন্তু প্রচুর এমসিকিউ বা শর্ট কোশ্চেন তোমরা পাবে। দেখো, কর্মসংস্থানে ডেটা আছে, ডেটা ভিত্তিক প্রশ্ন, যেখানে তোমরা ডেটা পাবে সেই ডেটাটা অবশ্যই মনে রাখবে, কারণ এই ডেটাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে খাদ্যের যোগান, কোন কোন কৃষিজ দ্রব্য এবং কোন কোন প্রাণীজ দ্রব্য উৎপাদন করে এবং কোনটাতে ভারত প্রথম স্থান অধিকার করে। কর্মসংস্থান, ভারতের কত পার্সেন্ট মানুষ কৃষির উপর নির্ভরশীল, জাতীয় আয়ের কত শতাংশ আসে কৃষি থেকে, একদম সাল উল্লেখ করে তোমাদের জাতীয় আয়ের উৎস দেয়া আছে। এই যে কোন কোন দ্রব্য থেকে কি কি শিল্পজাত দ্রব্য তৈরি হয়, কোন কোন কৃষিজ দ্রব্য থেকে কোন কোন শিল্প দ্রব্য তৈরি হচ্ছে, পশু খাদ্য কি কি, ফল চাষের অগ্রগতি, এই যে ভারত পৃথিবীর মোট উৎপাদিত ফলের কত পার্সেন্ট আছে ভারত থেকে, ভারতের মোট জমির কত অংশে আম চাষ করা হয়, পৃথিবীর মোট আম উৎপাদনের কত পার্সেন্ট আছে ভারত থেকে। আচ্ছা, এখানে বাড়িঘর নির্মাণের কি কি উপকরণ কৃষি ফসল থেকে, বস্ত্র নির্মাণ সামগ্রী কোনটা কোনটা আছে ভারতের কৃষি ব্যবস্থা থেকে। বিদেশি মুদ্রা আয়ের উৎস বলতে বিদেশি মুদ্রা আয়ের কত শতাংশ কৃষিজ ফসল থেকে আসে। ব্যবসা বাণিজ্যের প্রসার, কোন কোন জিনিস ভারত বিদেশে রপ্তানি করে। পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ, বিশেষত অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেলপথ সড়কপথ। এটা একটা কোশ্চেন। এছাড়া আর কয়েকটা কোশ্চেন দেখে নেবো। ভারতের জনসংখ্যার প্রায় 58% মানুষ কৃষির উপর নির্ভরশীল। ভারতের চাষযোগ্য জমির 3/4 খাদ্য শস্য উৎপাদনে ব্যবহৃত হয়। 4 ভাগের 3 ভাগই খাদ্যশস্য উৎপাদনে ব্যবহৃত হয়, বাকি 1/4 অন্যান্য ফসল উৎপাদন। চা, পাট এবং ডাল উৎপাদনে ভারত বিশ্বের প্রথম স্থানে রয়েছে। এছাড়া কাজু বাদাম, নারকেল, চা, আদা, হরিদ্রা, কালোমরিচ, আম, লেবু, পেঁপে, ফুলকপি এগুলো উৎপাদনেও কিন্তু ভারত বিশ্বের প্রথম। দুধ উৎপাদনেও ভারত বিশ্বের প্রথম। ফল ও সবজি উৎপাদনে ভারতের স্থান বিশ্বের দ্বিতীয়, চীনের পরে। শুধু ফল ও সবজি উৎপাদনে চীন এগিয়ে গেছে, ভারত দ্বিতীয় স্থানে। তাহলে এই কোশ্চেনগুলোও কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে এই কোশ্চেনগুলো তোমরা বললাম যে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, আর একবার ভিডিওটা পুরোটা শুনে সেগুলো লিখে নেবে, তাহলে কিন্তু পরীক্ষার জন্য তোমরা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা পয়েন্ট ভারতীয় অর্থনীতিতে যে অবদান রেখেছে এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।